আসসালামু আলাইকুম। বিডি স্পোর্টস কালচার থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশ আমরা দেখেছি যে তারা শুরুতে ব্যাটিং করে তারা হেরে গেছে ইতিমধ্যে, এবং তারা ইন্ডিয়ার কাছে শুরুর ম্যাচটা 6 উইকেট হেরেছে। আমরা শুরুতে দেখে নেব যে বাংলাদেশে কে কত রান করলো। আমি যদি দেখি, তানজিম হাসান তামিম তিনি 25 রান করেছেন, সৌম্য সরকার তিনি 0 রান করেছেন, শান্ত তিনি 0 রান করেছেন, মেহেদী হাসান মিরাজ তিনি 5 রান করেছেন। বলার মতো রান করেছে শুধু একজন, তৌহিদ হৃদয়। মুশফিকুর রহিম তিনিও ডাক করেছেন। জাকির আলী তিনি 68 রান করেছেন। তার স্ট্রাইক রেট খুবই স্বল্প ছিল, বাট ওই সময়ের জন্য ওইটা পারফেক্ট ছিল। রিশাদ হোসেন তিনি মোটামুটি একটা কেমিও ইনিংস খেলে গেছেন 18 রানের। তানজিম হাসান তামিম তিনি 0 রান করেছেন। তাসকিন আহমেদ তিনি 3 করেছেন। মুস্তাফিজুর রহমান তিনি 0 রান করেছেন। এবং সামি খুব ভালো বল করেছে, তিনি 10 ওভারে 53 রান দিয়ে 5টি উইকেট নিয়েছেন, এবং হাশিদ রানা নিয়েছেন 3টি, এবং অক্সর প্যাটেল নিয়েছেন 2টি উইকেট। আমরা দেখেছি যে যে 4জন ব্যাটসম্যান ডাক মেরেছে। একটা ইনিংসে যদি 4টা ব্যাটসম্যান যদি ডাক মারে, তাই আপনি ওই ইনিংসে এবার কি আশা করেন? জয়ের আশা তো আমার মনে হয় না যে করো। ওই সময় মনে হয় জয়ের আশা শেষ হয়ে গেছে প্রথম ইনিংসে। আপনি কি মনে করেন? হ্যাঁ, যখন একটা দলের টপ অর্ডার যখন ফল্ট করে তখন হচ্ছে তার সম্পূর্ণ একটা উইকেট প্রথমে যেতেই পারে। সেখান থেকে হয়তোবা সৌম্য সরকার প্রথমে উইকেট হয়েছে, কিন্তু সেখান থেকে যে নাজমুল হোসেন শান্ত যে কামব্যাকটা করতে পারলো সেটা হয়তোবা সবচেয়ে বড় তার ধাক্কা হতে পারে। কারণ দেখেন, একটা খেলোয়াড় যখন প্রথম উইকেট হারায় তখন কিন্তু নাজমুল শান্ত ডিরেকশনে খেলার চেষ্টা করার কথা ছিল, কিন্তু নাজমুল শান্ত কিন্তু এমন একটি আউট হয়েছেন সেখানে কিন্তু এটা মেনে নেওয়ার মতো না। কারণ এই সময়ে এই সিচুয়েশনে কিন্তু এই আউট হওয়ার মতো না। আমার কাছে মনে হয় বিপিএল এ যে তিনি মেন্টালি ব্রেকডাউনে গেছেন, সে তার জন্য হয়তোবা তিনি এইরকম শর্ট খেলছেন। আমরা আশা করবো যে পরবর্তী ম্যাচে নাজমুল হোসেন শান্ত ভালো খেলবেন এবং টপ অর্ডার থেকে ভালো কিছু আশা করবো, এবং আমরা বাংলাদেশকে হয়তোবা পরে ম্যাচ জিততে পারি। আরেকটা জিনিস কিন্তু অবাক করা, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যান যিনি আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের সাথে, আমার মনে হয় না যে ওইরকম একটা ইনিংস বাংলাদেশে কেউ খেলতে পারবে। সাকিব আল হাসান ওই সময় দেখছিলেন কি সুন্দর একটা ইনিংস খেলছিল। ওই পার্টিকুলার ওই একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল গেছে, কিন্তু সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদরে নামায় নেই। আমার তো আমি যখন ওইটা দেখি, স্কোয়াডটা দেখি, তখন আমি অবাক লাগছে যে মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ব্যাটসম্যান কিংবা বোলার তিনি দুইটাই পারফরমেন্স করতেছে। আমরা যে বিপিএল এ দেখছি খুব ভালো পারফরমেন্স করতেছে। দেখেন, একটা খেলোয়াড় একটা ব্যাটসম্যান যখন আপনার 4টা ইনিংসে 292 রান করে, সেই ব্যাটসম্যানকে যখন আপনি বাদ দিবেন, অর্থাৎ এইখানে কোনো একটা গোলক ধারা কিন্তু অবশ্যই রয়েছে। সেখানে আপনি মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিবেন, সেখানে হয়তো মুশফিককে বাদ দিবেন, আপনি তাওহিদকে বাদ দিবেন, আপনি জাকির আলী অনেককে বাদ দিবেন না। তাহলে আপনি বাদ দিতে পারতেন কাকে? আপনি কিন্তু মুশফিককে বাদ দিবেন, কারণ মুশফিকের গত 4 থেকে 5 ইনিংসে কিন্তু ভালো রান নাই। আপনি সেখানে মুশফিককে চাইলে বাদ দিবেন, কারণ আপনার উইকেট কিপার অপশন আছে। জাকির আলী আপনার উইকেট কিপারটাও দেখছে, সেখানে আপনার মুশফিককে আপনি বাদ দিয়ে মাহমুদুল্লাহকে নামাতে পারতেন। দেখেন, জাকির আলী আর মুশফিক তাওহিদ যে রানটা করলো, রানটা কিভাবে হয়েছে? 15 নাম্বার ওভারে দেখি যখন মাহমুদুল্লাহ রিয়াদ পানি যখন তাদেরকে দিতে গিয়েছিলেন, তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তাদের একটা মোটিভেশন দিয়েছে। সেই মোটিভেশন থেকে হয়তোবা তিনি রানটা করেছেন। আর যদি তিনি মাঠের মধ্যে থাকতো তাহলে কি আজকে 300 রান অবশ্যই হতো না? অবশ্যই এমন কি আজকে যদি থাকতো তাহলে 300 রান হতে পারতো। আমার মনে হয় পুরা বাংলাদেশ আজকে যেটা খেলছে ওটা আমার কাছে মনে হয় যে ওই পাড়ার যে ক্রিকেট, ওইরকম একটা ক্রিকেট ম্যাচ হয়েছে। একমাত্র বলার মতো রান করছে তাওহিদ হৃদয়, তারটাই বলার মতো ছিল, আর বাকিগুলো সবগুলো এগুলো কোনো বলার মতো নেই। এবং একটা ইন্টারন্যাশনাল একটা ক্রিকেট যে এইরকম হইতে পারে, আমার এটা মনে হয়। বলাররা ভালো করছে, যথেষ্ট পরিমাণ ভালো করছে বলাররা, কিন্তু এখন এই মুহূর্তে আপনি যদি দেখেন যে সাম্প্রতিক যে সময়, এখন যদি 300 রানের কম কোনো রান হয়, আমার কাছে মনে হয় না এটা কোনো রান। এবং 300 রানের কম যদি কেউ টার্গেট দেয় তাহলে সে ম্যাচ জিততে পারে না, এটা কিন্তু দেখা গেছে। আপনার টি-20 ম্যাচ হয় 220 রান, 240 রান, 250 রান, 260 রানে যখন আপনার টি-20 ম্যাচ হয়, যখন আপনি ওয়ানডেতে এই রানটা করছেন, অর্থাৎ বলা যায় কি আপনার ক্রিকেট কালচারে, আপনার ক্রিকেটের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার গলদ রয়েছে। অবশ্যই এটা বিশ্বাস করেন অথবা না করেন, আপনার ক্রিকেট প্রত্যেকটা কালচারে, অর্থাৎ আপনার প্রত্যেকটা সেক্টর আপনার এখানে গলদ রয়েছে। আপনি এখানে আপনার দেখেন একটা মেন্টালি একটা প্ল্যান কি বলে, এই বাংলাদেশের প্ল্যান বলতে গেলে একদম নাইয়া। কারণ দেখেন, মেহেদী হাসান মিরাজ হচ্ছে কি একটু পুরাতন বলে ভালো খেলতে পারে, তিনি ওয়ানডেতে একটু দেখে শুনে গেলে পুরাতন বলে ভালো খেলতে পারে, কিন্তু সেইখানে মেহেদী হাসান মিরাজকে নামানো হচ্ছে ওই জায়গাটা মনে হচ্ছে, এই জায়গাটা নতুন বলে সানি বোলিং করছে, হাসিদানা বোলিং করছে, সেই জায়গায় যখন মেহেদী হাসান মিরাজকে নামানো হয় তখন তিনি ভালো পারবেন? কখনোই পারবেন না। সেখানে তো তাওহিদকে নামানো যেত, কিন্তু সেখানে কিন্তু তাওহিদকে নামানো হয়, সেখানে মেহেদী হাসান মিরাজ করেছে। আমরা আশা করব যে এইরকম আরো ভালো ভালো সিদ্ধান্ত হবে আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে, বাংলাদেশ আরো ভালো কিছু করবে, এটা আমাদের আশা থাকবে। এছাড়া তো আমাদের করা কিছু নেই। এবং এইরকম পারফরমেন্স যে করবে এটা আমরা কিন্তু আগে থেকেই আমরা এক্সপেকটেশন করছিলাম।
আমরা কখনো মানে ফাইনালে যাওয়ার আশা করি না, আমরা সর্বোচ্চ আশা করি সেমিফাইনাল, এইটাই আমাদের আশা। এবং এইখানে কিন্তু রিকি পয়েন্টিং যে বাণীগুলা করছিল যে বাংলাদেশ সেমিফাইনাল খেলার যোগ্য না, এবং এই আরেকটা তারপর হাসা ফোগলে, তারপর আমরা দেখছি এবিডি বিলিয়ার্স। এখন দেখেন এই কথাটা বলে কি জন্য, কখন বলবে? আপনি যখন পার্টিকুলার একটা বিশ্বকাপ খেলবেন, খেলার পর আপনি কোনো ভালো কোনো পারফরমেন্স করতে পারছেন না, আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেখানে ভালো পারফরমেন্স নাই, আপনি ওয়ানডে বিশ্বকাপ খেলেন সেখানে ভালো পারফরমেন্স নাই, আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে একদম পুরো লাফিয়ে একদম সেমিফাইনাল পর্যন্ত চলে যাবেন, ফাইনালে আপনি কাপ নিয়ে চলে আসবেন, এটা তো তারা বিশ্বাস করবে না। আপনার দেখা লাগবে আমার পারফরমেন্স কতটুকু ভালো হয়েছে, আপনার দেখা লাগবে আপনার কতটুকু পারফরমেন্স দেয়, আপনার বলাররা তো আপনি ম্যাচ জিতে দিবে না, আপনার ব্যাটসম্যানের সেখানে কন্ট্রিবিউশন রাখা লাগবে। আপনার চারজন ব্যাটসম্যান যখন ডাক খায়, আপনার চারজন ব্যাটসম্যান যখন 0 রানে আউট হয়, অর্থাৎ বলা যায় কি আপনার বলাররা কিন্তু সবকিছু করে দিয়ে যাবে না, এখানে আপনার ব্যাটসম্যান অবশ্যই কন্ট্রিবিউশন প্রয়োজন। সেই জায়গা থেকে হয়তো বা রিকি পটেল বলে, হাসা বলে, এবিডি বিলিয়ার্স বলে, তারা কিন্তু এই কথাটাই বলবে, কারণ বাংলাদেশে আমাদের সব জায়গার মধ্যে এখন পর্যন্ত গলত রয়ে গিয়েছে। বলার মতো শুধু বল করছে একজনই, রিশাদ হোসেন, তিনি বলার মতো কিছু বল করছেন, আর বাকি স্পিনাররা ভালো করছে, মেহেদী হাসান মিরাজও মোটামুটি ভালো করছে, আর বাকি যারা বল করছে, তাসকিন আহমেদ তিনি রান দিয়ে তিনিও ভালো বল করছেন, তিনি কিন্তু 4 রান করে দিয়েছেন ওভার প্রতি। মুস্তাফিজুর রহমান শুরুতে তাকে যেভাবে বেধড়ক পিটানো হয়েছে, তারপর তানজিম হাসান সাকিবেরও মোটামুটি ইকোনমি অনেক বেশি, এত স্বল্প রানের ভিতরে ইকোনমি তার অনেক বেশি ছিল। মেহেদী হাসান মিরাজ 10 ওভারে মাত্র 37 রান দিয়েছে। আমার মনে হয় যে এরকম যদি মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিব যদি কিছু উইকেট তুলে নিতে পারতেন, তাহলে মনে হয় একটা ম্যাচটা কম রানের পুঁজিতেও মনে হয় ভালো কিছু করার এক্সপেকটেশন ছিল। হ্যাঁ, এখানে আপনি সম্পূর্ণ দোষ দিচ্ছেন বলার দুর্বল, কিন্তু আমি বলার দুর্বল দিচ্ছি না, আমি সম্পূর্ণ দোষ দিচ্ছি ম্যানেজমেন্টের উপর। দেখেন আপনার একটা ম্যানেজমেন্ট যখন মুস্তাফিজকে যখন প্রথমে পাওয়ার প্লেতে বোলিং করতেছে, যখন স্লো বলটা যখন পাওয়ার প্লেতে বোলিং করতেছে, অর্থাৎ কি এখানে আপনার অবশ্যই ম্যানেজমেন্টের একটা বড় একটা গলদ রয়েছে। দেখেন আপনি তানজিম সাকিব হচ্ছে কি পাওয়ার প্লেতে খুব ভালো বোলিং করে থাকে, তাসকিন আহমেদ পাওয়ার প্লেতে খুব ভালো বোলিং করে থাকে, সেখানে আপনি তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব সেখানে বোলিং করতে পারতো, কিন্তু সেখানে দিয়েছে কাকে? মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমান একটু পরে আসলে বলটা হালকা একটু পুরানো হলে তার বলটা, তার যে কাটার ডেলিভারি, সেই ডেলিভারি খুব ভালো হয়, সেখানে হয়তো তিনি কার্যকরী হতে পারতেন। কিন্তু এই ম্যাচটা, এই যে ক্যাপ্টেন্সি অর্থাৎ মাঠের টিম ম্যানেজমেন্টের যে দায়িত্বগুলো খুব ভালো একটা রোল প্লে করতে পারবে, সেই রোল গুলো প্লে তারা করতে পারেনি, এবং সেখানে হয়তো বাংলাদেশ অনেকটা পিছিয়ে গিয়েছে।